আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। আমি অধ্যাপক দীপঙ্কর সরকারের কাছে ফিরবো। জাস্ট ওই লাইনে একটু আগে আমি প্রশ্ন করছিলাম এবং চয়নবাবু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও চেয়েছেন নাকি শুভেন্দু অধিকারীকে মাইলেজ দিতে। কিন্তু দীপঙ্কর একজন মুখ্যমন্ত্রী, তিনি দুঃখ করছেন বিধানসভায় দাঁড়িয়ে, বলছেন আমাকে এভাবে সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে, এবং তারপরেও সেইটার প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছেন যে তিনি অবশ্যই এমন কিছু মানুষের সঙ্গে যুক্ত ছিলেন বা তাদেরকে তার দলে জায়গা দিয়েছেন যারা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত। দেখুন, হাসান ইমরানের কথা তো বলাই হয়েছে, সিমির প্রতিষ্ঠাতা সম্পাদক। তাহলে হাসান ইমরান পরবর্তীকালে তৃণমূলের সাংসদ, এই কথাটা উল্লেখ করেছেন। আর কখনোই আপনি এই কথাটা বলতে পারবেন না মমতা ব্যানার্জির সাথে জঙ্গিদের যোগ আছে, এটা দেখাতে পারবেন কোথাও বিজেপির কোনো লোক বলেছে? আমরা বলেছি জঙ্গি যোগ পশ্চিমবাংলার বিশেষ সম্প্রদায়ের সাথে আছে। মমতা ব্যানার্জি এটা নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আমরা জানি না সেই সম্প্রদায় যাদের যাদের ধরা হয়েছে, জাভেদ মুন্সি, তারপর সাব শেখ মাদ্রাসা খুলে বসে 1.5 বছর ধরে পড়াচ্ছে, ছাত্র পড়াচ্ছে 1.5 বছর ধরে, পুলিশ তার সামনে রয়েছে, পুলিশ তা জানতে পারছে না। এজন্যই বলা হয়েছে যে পুলিশ জানা সত্ত্বেও কেন তারা তাদের কাজ করুক। দাদা, কেন্দ্রীয় এজেন্সি আসলে কি করে আপনি দেখেননি? পশ্চিমবাংলায় এসে কেন্দ্রীয় এজেন্সি থেকে মার খেয়ে মাথা চলে আসতে হয়েছে না? দাদা চলে আসতে হয়েছে কিনা তাই বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে হারাতে হলে হিন্দু ভোট এক জায়গায় করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে হারাতে হলে, নির্বাচনে হারাতে হলে হিন্দু ভোট এক জায়গায় করতে হবে। এটাই উত্তর দিচ্ছি আপনার। হিন্দু ভোট এক জায়গায় আমরা বলি তো, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা বলি যে আমরা এই সনাতনীদের ভোট, হিন্দুদের ভোট, তাদেরকে এক করতে চাই। আমরা চাই সনাতনীরা এক হোক, কারণ আমাদের চাইতেই পারে, কিন্তু আমাদের তো গাইডলাইন। আপনার নেতার বক্তব্য থেকে আজকে এত হয়েছি, আপনার নেতার বক্তব্য থেকে স্পষ্ট যে একমাত্র হিন্দু ভোট এক জায়গায় করলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব, অন্য কোন ইস্যুতে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন। ঠিক ঠিক এই কথা বলি, কারণ মমতা ব্যানার্জি যখন যাচ্ছেন না, আগে থেকে ওই 27% ধরে নিচ্ছেন তার লোক। ওই যে বলছেন না যে দুধের গাই দুধ দেয়, তাদের চাটি কাছে। এবার অর্ণব বলবে। অর্ণব, বেশ, মমতা ব্যানার্জি ওই সম্প্রদায়কে ধরে নিয়েছেন। অর্পণ সেই জন্য বাকিদের আমরা এক করে বলছি আমাদের ভোট দিন। অর্পণ বলুন। দেখুন, হিন্দু ভোট কনসলিডেট করা এটা বিজেপির নীতি। তারা কিভাবে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা তাদের ব্যাপার। আমরা 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও বলেছি, 26 সালেও বলবো যে মোটামুটি শুধু তৃণমূল কংগ্রেস বলে নয়, সিপিআইএম, কংগ্রেস প্রত্যেকেই 100% মানুষের সমর্থন নেবার জন্য যাচ্ছে। আর বিজেপি পশ্চিমবাংলার বুকে একমাত্র দল যারা প্রথমেই 30% বাদ দিয়ে 70% মানুষের সমর্থন নেবার জন্য যাচ্ছে। আমি যদি অত্যন্ত ক্যাটাগরিক্যালি যে বিধানসভা বা লোকসভাগুলোর ধরুন উপনির্বাচন হলো, বা এরকম প্রচুর লোকসভা আছে লোকসভা নির্বাচনের সময়, বা যে বিধানসভাগুলোর রিসেন্টলি 6টা বিধানসভার উপনির্বাচন হয়েছে, যদি ক্যাটাগরিক্যালি দেখা যায় তাহলে খুব সম্ভবত যদি শেষ উপনির্বাচন ধরি, তাহলে হাড়োয়া বিধানসভা কেন্দ্র ছাড়া বাকি প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে হিন্দু মানুষ যারা ভোটার ছিলেন তাদের সংখ্যা সংখ্যালঘুদের তুলনায় অনেক বেশি ছিল। তার মধ্যে খুব সম্ভবত সর্বাধিক হিন্দু ভোটার ছিল কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। সিতাই বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী সঙ্গীতা রয় বর্মন কত ভোটে জিতেছে সেটা সকলে জানেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের দপ্তরের অধীনস্থ, কোনো সমস্যা হলে অমিত শাহের দায়িত্ব। আমরা বলছি কয়েকটা খুব সহজ কথা, সেটা হচ্ছে এই হাসান ইমরানের কথা বলা হচ্ছে। তখন তো শুভেন্দু বাবুর পুরো পরিবার তৃণমূল কংগ্রেসে, তাদের কেন তখন মনে হলো না যে হাসান ইমরানের এই মনোনয়ন ইত্যাদি ইত্যাদি এগুলোর বিরোধিতা করা প্রয়োজন? তখন তো তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। ওনারা আজকে ওই ইসলামপুরে একটি ঘটনা ঘটেছিল, রাজেশ তাপস বলে দুজনের মৃত্যু হয়, সেটা নিয়ে ওনারা অনেক কথা বলেন বিজেপির পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী নিজে কথা বলেন। তখন শুভেন্দু অধিকারী আমাদের দলের পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলার অবজারভার। তখন শুভেন্দু অধিকারী ইসলামপুরের ওই স্কুলটার সামনে দাঁড়িয়ে কি ভাষণ রেখেছিলেন সেই রেকর্ডিং আমার কাছে আছে, যদি বলেন তাহলে আমি শুনিয়ে দিতে পারি। ফলে আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে বাংলার মানুষ এই প্রত্যেকটা কথার উত্তর দেবেন। এবং আমরা বলছি শুভেন্দু বাবু এই ধরনের মন্তব্য, এই ধরনের আক্রমণ, গতকাল তিনি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসে ঠিক যে কটূক্তি করেছেন, আজকে তিনি যে ভাষার ব্যবহার করেছেন, এগুলো আরো বেশি মাত্রায় করুন। 2026-এর নির্বাচনে ওরা বিরোধী দলের মর্যাদা পাবে না। আচ্ছা, আমি যখন অনুষ্ঠান শুরুতে একবার আভাস দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে বক্তব্য রেখেছেন তার মধ্যে কতগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় তিনি বলেছেন। যে বানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করার চেষ্টা করে বিরোধী দল, শুধুমাত্র বিজেপির কথা বলছি না, কারণ বিজেপির এই মানে ধর্ম রিলেটেড আক্রমণগুলো বাদ দিলে যে কারণে
রাজ্য সরকারের সমালোচনা করে বিভিন্ন বিরোধী দল, তার একাধিক বিষয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। আমাদের হাতে যা সময় আছে আমার মনে হয় সেই বিষয়ে এবার আমাদের ঢোকা উচিত। কুম্ভ প্রসঙ্গটাও আজকে একটা বিতর্ক তৈরি করেছে, কিন্তু কুম্ভ প্রসঙ্গটা যদি আবার এখানে ধরি তাহলে আমাদের সময় কমে যেতে পারে, সেই জন্য আমি সরাসরি ওই বিষয়গুলোতে যাচ্ছি। তার মধ্যে অন্যতম রাজ্যের ঋণ। শুভেন্দু অধিকারী ইদানিং বলতে শুরু করেছেন, কিন্তু তার আগে অন্য বিরোধী দলের মুখেও রাজ্যের বিপুল পরিমাণ ঋণ এবং ঋণ করে বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকার খরচা করছে। এই বিপুল ঋণের বোঝা রাজ্যের সাধারণ মানুষের কাঁধের ওপর চাপছে, এই অভিযোগ ছিল। সম্প্রতি এটা বারবার করে শুভেন্দু অধিকারী বলেছেন। আমি চন্দন, যেহেতু আপনি অর্থনীতির মানুষ, সেই জন্য আমি আগে আপনার প্রতিক্রিয়া নিতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন রাজ্যের ঋণ কেন্দ্রের থেকে অনেক কম, এবং শুধু তাই নয়, তিনি বলেছেন যে রাজ্যের যে ঋণ তা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার হিসেবে তারা লিগ্যাসি বহন করছেন বাম সরকারের ঋণ তখন করা। আমি একটু আপনাকে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এই সম্পর্কে। বাবু সোনা গাল দিয়ে টোপ পড়ে, আঙুল নাচিয়ে নাচিয়ে কথা বলে। তুমি তো এখন গেরুয়া কমরেড, তো গেরুয়া কমরেড বাংলার ঋণ নিয়ে খুব বলো। বাংলার ঋণ হচ্ছে 7,71,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের ঋণ কত বাবু সোনা? 216 টাকা। চন্দন, না, আপনাকে একটা পরিষ্কার কথা একেবারে শুরুতে আমি একটা লাইন জাস্ট একটু বলতে চাই। তার কারণ হচ্ছে দীপঙ্কর পরিষ্কার বলে দিয়েছে যে এটা হিন্দুত্বের সংজ্ঞা তো ওদের, এর স্বাভাবিক, কিন্তু আমরা কনস্টিটিউশনাল প্রধানমন্ত্রীকে কোনো মন্দির উদ্বোধনে দেখব, এটা সম্পূর্ণ এর বিরোধী, ক্যারেক্টার বিরোধী। আমাদের প্রশ্ন সেখানে, আপনি যে প্রশ্নটা করেছেন অ্যাবসলিউটলি রাইট। এবং আমার যেটা বারবার মনে হয়েছে যে এখানে মমতা ব্যানার্জি এখানে মমতা ব্যানার্জি যে, এক মিনিট, আমি এই প্রসঙ্গে আলোচনা করছি। এখানে যে প্রসঙ্গটা এসছে এখানে কোনো কিন্তু নেই যে মমতা ব্যানার্জির, আমার মনে হয় যে এখানে এই যে ক্ল্যারিফিকেশনটা করছেন সম্ভবত এখানে উনি কারেক্ট নন এই কারণে যখন রাজ্যের ঋণ থাকে সে ঋণটা কিন্তু অ্যাবসলিউট থাকে। অর্থাৎ যেহেতু রাজ্য পরিচালনা করতে পারে না, মানি মেনটেন করতে পারে না, রিজার্ভ ব্যাংকের মতো কনসলিডেটেড ফান্ড থাকে না, এবং খুব স্বাভাবিক অর্থে পৃথিবীর সর্বত্র, ইভেন আপনি জাপানকেও যদি দেখেন তাহলেও দেখবেন তাদের লেগাসি জিডিপির মোর অর লেস অ্যারাউন্ড 90%, 92% তাদের ঋণের অঙ্কটা থাকে। সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কনসলিডেশনের সাথে কখনো রাজ্যের এই ক্ষেত্রে মিলটা থাকে না, কারণ এখানে কিন্তু সার্বিক ঋণের বোঝাটা মানুষের, এবং সবথেকে বড় কথা রেভিনিউ ডেফিসিট, যে টাকাটা আর্ন হয় সেটা একটা ব্যাপক রকম ঘাটতি হচ্ছে। তারপরেও প্রত্যেকটা প্রকল্পে, এই ডোল আউট প্রকল্পে আমরা যে বারবার কথাগুলো বলছি, সেখানে একটা ব্যাপক ব্যয় সাধারণভাবে একটা প্রশ্ন তুলতে পারে। তার মানে কি রাজ্যের সঙ্গে কেন্দ্রের ঋণের বোঝা কম্পেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিভ্রান্ত করলেন? আপনি বলছেন আমার কিন্তু মনে তিনি হয় বিধানসভায় বলছেন, এরকম নয় যে তিনি জনসভায় বলছেন। অর্থনৈতিক দিক থেকে উনি এখানে রাজনৈতিক দিকটা অনেক বেশি প্রকট করেছেন, এটা আমার মনে হচ্ছে। না, মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট চিত্র তুলে ধরার আর চেষ্টা এখানে আমি করেছেন। শুধু আরেকটা লাইন যোগ করি অর্পণ, মুখ্যমন্ত্রী এটাকে শুধু বলেননি, তার সঙ্গে এটাও বলেছেন যে আমাদের ঋণের বোঝা বেড়েছে, তার কারণ আমরা বামফ্রন্ট সরকারের লিগেসি বহন করছি। সে যে বিপুল পরিমাণ ঋণ আমাদের ঘাড়ের ওপর ছিল, আজকেও তা শোধ করতে হচ্ছে। খুব সম্ভবত 2 লক্ষ কোটি টাকা, আমি যদি খুব ভুল না করি, চয়নদার আরো ভালো বলতে পারবেন। এখন বিষয়টা 86,000 কোটি হ্যাঁ, কাছাকাছি। এবার বিষয়টা হচ্ছে যে সেটা তো রয়েছেই, এবং আরো অনেকগুলো পরিকাঠামোগত কিছু প্রশ্নের উত্তর খুব সম্ভবত মুখ্যমন্ত্রী আজকে দিয়েছেন, যেগুলো আমি ঋণের প্রসঙ্গে বলছি, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ঋণ তুলনা করলেন মুখ্যমন্ত্রী, করে প্রমাণ করার চেষ্টা করলেন আমরা অনেক ভালো আছি। হ্যাঁ, কারণ দেখুন বিষয়টা হচ্ছে রাজ্যকে তো অনেক বিষয়ে বঞ্চনার শিকার হতে হয়েছে। 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে, তার সাথে রাজ্য সরকার যে যে প্রকল্পগুলো চালাচ্ছে মানুষের স্বার্থে, যেগুলোকে ডোল পলিটিক্স বলছেন, আমরা বিশ্বাস করি এগুলো বাংলার মামাটি মানুষের অধিকার, বাংলার মা বোনেদের অধিকার, লক্ষ্মীর ভান্ডার। ফলে
মুখ্যমন্ত্রী সেইগুলোও দিচ্ছেন, রাজ্য সরকার দিচ্ছে মানুষের ট্যাক্সের টাকায়, তারা তাদের অধিকার পাচ্ছেন। আমরা বারংবার বলছি, বারংবার আমাদের প্রশ্ন করা হয় যে তৃণমূল কংগ্রেস কি তাদের ঋণ নিয়ে চিন্তা করার অর্থগত কিছু নেই রাজ্যের মানুষের? না, সেটা মুখ্যমন্ত্রী দেখছেন, মুখ্যমন্ত্রী এই বিষয়টা সম্পূর্ণভাবে জানিয়েছেন। দেখুন, একটা খুব সহজ কথা যেটুকু বোঝা এই আমি বামফ্রন্টের legacy বলে। আমি বলছি, এই একটা খুব সহজ কথা বুঝতে হবে যে আমার যখন আয় বেশি হয় তখন আমি বেশি টাকা ইএমআই করতে পারি, আবার আমার যখন আয় কম হবে তখন আমি ইএমআই করব না, অথবা করলেও অত্যন্ত স্বল্প টাকার ইএমআই করব। তো এই বিষয়টা রাজ্যের মধ্যে রয়েছে, মুখ্যমন্ত্রী সেই বিষয়টা ক্ল্যারিফাই করেছেন। মুখ্যমন্ত্রী বামফ্রন্ট সরকারের লিগ্যাসির কথা বলেছেন, সেই ঋণ যা ঘাড়ের ওপর চেপেছিল 11 থেকে সেইটাই বহন করছেন, আজকে তিনি আবার বলেছেন বিধানসভার। এটা মুখ্যমন্ত্রী ডেলিভারেটলি বলেছেন, উনি জানেন যে এই গভর্নমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং সেখানে যে অর্থনৈতিক যে কাজগুলো করতে হয়, ঋণ নেওয়াটা কোনো রকম বড় অপরাধ নয়, এই গভর্নমেন্টও ঋণ নিতেই পারে। কিন্তু সমস্যার জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে যে ক্রয় ক্ষমতা যদি রাজ্যের মানুষের না বাড়ানো যায়, তাহলে এই ঋণ যদি মানুষের হাতে টাকা না থাকে, তাহলে সেই টাকা বাজারে খাটে না, রাজ্যের যে রিসোর্স সেটা বাড়ে না। এবং সবচেয়ে বড় কথা কি, এই মুহূর্তে রাজ্যের আয় প্রধানত দুটো, একটা হচ্ছে আবগারি, আরেকটা আপনারা জানেন সেটা কি। তো এক্ষেত্রে আমি খুব পরিষ্কারভাবে অর্থনীতির প্রাথমিক পাঠ নেওয়া ছাত্র, চন্দন ব্যাপারটা বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই, আমি সামান্য কিছু পড়াশোনা করবার চেষ্টা করেছি মাত্র, কিন্তু যেটা বলা হচ্ছে সেটা খুব গোলমেলে জায়গায় চলে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন 2025-এর বাজেট 25-26-এর বাজেট দেখলাম যে কর্মসংস্থানের দিকে কোনো রকম নজর দেওয়া হয়নি, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়নি। এমনকি ক্ষুদ্র শিল্পে যেটুকু বরাদ্দ হওয়ার কথা ছিল সেই বরাদ্দ তো ছেড়েই দিন, আমাদের যে দেখলাম যে ওই বিজনেস সামিটে যে বিরাট অঙ্কের টাকার লগ্নির কথা বলা হচ্ছে, সেই লগ্নি কিভাবে কোন স্ট্রাকচারে কিভাবে করা হচ্ছে সেসব নিয়ে বন্ধ কোনো কথা নেই। আমি এখানে খুব স্পষ্টভাবে জানতে চাইছি অর্থনৈতিক নীতি পশ্চিমবঙ্গের কি। একটা ঘটনা, একটা রেকর্ড তৈরি হয়েছে, এটা মিডিয়া না দেখালো এই রেকর্ডটা থেকে যাবে। চন্দন আমি দুজনেই দীর্ঘদিন রাজনীতি করছি, আমরা কখনো দেখিনি অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী বাজেট পেশ করছেন, এটা আমাদের দেখতে হচ্ছে। কিন্তু ঋণ থেকে আপনি কিন্তু সরে আমি ঋণ থেকে সরছি না, তো আমি বলছি প্রতিমন্ত্রীদের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব হয় না ঋণের। মুখ্যমন্ত্রীও ঋণের ব্যাখ্যা করতে পারেননি, এমনকি আমি দেখতে পেয়েছি যিনি বিরোধী দলের মধ্যে একমাত্র অর্থনীতিবিদ, ওই ইয়েদের দলের, আমাদের দীপঙ্করের দলের অশোক লাহিড়ী, তিনি বলছেন যে ঋণ তো নিতেই পারে, কিন্তু খেলা মেলার টাকা খরচা করলে ঋণটা শোধ হবে। এখানে বলতে হবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন জিএসডিপি রেশিও এই রাজ্যের যথেষ্ট কম, স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট থেকে তার যা আয় আর তার পাল্টা যা ঋণ। আচ্ছা যাই হোক, আমি এবারে পরের পয়েন্টে আসি, এটা আরো ইন্টারেস্টিং। এই পয়েন্টটা হচ্ছে শিল্পায়নের প্রশ্নে। রাজ্যে শিল্প নেই, বিরোধীদের এটা অন্যতম বড় অভিযোগের জায়গা। টাটার বিরোধিতা করে ক্ষমতায় এসছেন, এটা চয়নবাবু আপনারা বহুবার বলেছেন যে এই সরকার কি করে শিল্প আনবে, কারণ এই সরকার শিল্প বিরোধিতা করাই এই সরকারের ইমেজ। মুখ্যমন্ত্রী আজকে দাবি করেছেন যে বিনিয়োগকারীরা সকাল বিকেল তার সঙ্গে যোগাযোগ করছেন, কারণ এখানে স্টেবিলিটি আছে, এখানে ম্যান্ডেজ নষ্ট হয় না। আমি একটু আগে দেখিয়ে নেবো আপনাদের মুখ্যমন্ত্রীর দাবি। 4,40,595 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল পেয়েছি। এমওইউ 202 সাইন হয়েছে। তাছাড়াও স্যার আপনি কল্পনা করতে পারবেন না, 4-5টা স্টিল ইন্ডাস্ট্রি করার প্রপোজাল এখানে এসছে। ওএনজিসির গ্যাসের মাইনিং সার্টিফিকেট লাইসেন্স দিয়ে দিয়েছি অশোকনগরে। আসানসোল দুর্গাপুরে সেল গ্যাস আবিষ্কার হয়েছে, ওখানেও বিরাট বিরাট ইন্ডাস্ট্রি আসছেন। এছাড়াও 6টা ইকোনমিক করিডর হচ্ছে। পুরুলিয়ার রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। এবং লোকে আমার কাছে এখন বলছে শুধু জায়গা দিন, আমরা করতে চাই। কালকেও আমার কাছে একজন এসেছিলেন, বলছে কটা পাওয়ার সেক্টর দরকার, কটা সেল সেক্টর দরকার, আমরা এখানে করতে চাই। কারণ বেঙ্গলে স্টেবিলিটি আছে, বেঙ্গলে একটাও ম্যান্ডেজ লস্ট হয়নি, যেটা অন্য জায়গায় হয়। কি দীপঙ্কর, স্পেল বাউন্ড, মুখে কোনো শব্দ নেই আর আপনার মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে? না, আমি দেখছিলাম ঋণের পরিমাণটা বলছিলেন তো, তাই আমি একটু গুগল সার্চ করছিলাম, কারণ আমি ঋণের ব্যাপারটা সঠিক জানি না, কারণ আমি অর্থনীতির লোক নই, ঋণের ব্যাপারটা জানি না। তবে দেখলাম
যে বিশ্বব্যাংক বা বিভিন্ন যে ক্ষেত্রগুলো আছে, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্বব্যাংক বলুন, মার্কিন সহায়তা বলুন, বিভিন্ন খাতে অস্ত্র প্রতিরক্ষা, গ্যাস, এগুলো যে তেল, এগুলোর ক্ষেত্রে ভারত সরকারের যে বাধ্যবাধকতা, সেটা চন্দনদা খুব ভালো বলেছেন, উনি অর্থনীতির লোক, আমি অর্থনীতি সম্পর্কে আমার জ্ঞান একেবারে শূন্য বলতে চাইনি। কিন্তু সত্যি সত্যি তো রাজ্য সরকার, সিপিএম গভর্নমেন্ট যদি করে থাকে 1,86,000 কোটি টাকা, আজকে সেটা 7,41,000 কোটি টাকা পড়ে চলে গেছে। মমতা ব্যানার্জি এত ভালো রাজ্য চালাচ্ছে, বেশ, এটা আপনারা যদি বলেন ভালো। আর শিল্প, আমি বলছি বিনিয়োগকারীরা লাইন দিচ্ছে, কালকে মমতা ব্যানার্জি বাড়ি গেছে, পার্থক্য কিচ্ছু না। এখানে বসে আপনি তৃণমূলের 10টা কোম্পানির নাম বলতে বলুন যে পশ্চিমবঙ্গে 2011 থেকে এসেছে, বলুন। যদি বলুন তাহলে আমরা ভাববো যে কোনো ম্যান্ডেজ লস হয় না, এই রাজ্যে হ্যাঁ, স্টেবিলিটি আছে। আপনি একজন সাংবাদিক হিসেবে তালিকাটা দিন, গত 10 বছরে কত টাকা আপনি বলে দিন। আপনি বলুন 10টা, আপনি বাকি কাউকে বাচ্চা ছেলে কি জানবে, আপনি বলুন না, মুখ্যমন্ত্রী আপনি একটা তালিকা দিয়েছে। আপনি বলবেন আজকে আপনার কাছ থেকে এই জবাবটা আমি নিয়ে মুখ্যমন্ত্রী যাবো। একটা লিস্ট আপনি দিয়েছে। বলবেন কটা কারখানা উনি তো ফিতে কেটে পুজো টুজো উদ্বোধন, পুজোর সেই দশমী শুরুর আগে, মানে কি জন্য মহালয়ার আগে থেকে শুরু করেন, কটা কারখানা শিল্প কেটে ফিতে কেটে বলুন অর্পণ, বলুন বলুন। বিষয় হচ্ছে বলতে মুখ্যমন্ত্রী বলুন, তৃণমূল বলতে বা আপনি বলুন, তাহলে বুঝবো যে হচ্ছে পশ্চিমবঙ্গ। হোক না, just পশ্চিমবঙ্গ হলে তো সবাই বাংলার ছেলেরা পাবে। আমরা চাই কারখানা আরো বেশি হোক, অনেক বেশি হোক, অনেক বেশি লোক। আগে অর্পণ বলুন। মুখ্যমন্ত্রী একটা তালিকা অবশ্য বিধানসভায় দিয়েছেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী যদি ফিতে কেটে দুর্গাপুজোর উদ্বোধন করেন তাহলেও বিজেপির সমস্যা, আর আদারওয়াইজ বিজেপি এটাও বলবে যে বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না। যাই হোক, আমি সেই বিতর্কে যাচ্ছি না। এখন এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমরা এটা দেখেছি, যদি এখানে যারা বিরোধী রাজনৈতিক দলের আছেন তারা যদি মুখ্যমন্ত্রীর দাবিকে নস্যাৎ করেন, আমরা তো এইটা দেখেছি যে সমস্ত ব্যবসায়ী বা শিল্পপতিরা এসেছিলেন তারা এসে বলে গেছেন বাংলায় শিল্প বাণিজ্যের যথেষ্ট সুস্থ পরিবেশ রয়েছে। আমি বিশ্বাস করি যে আমরা এখানে প্যানেলে যারা রয়েছি তাদের থেকে অনেক বেশি শিল্প বাণিজ্যের বিষয়টা আম্বানি বা আরো যারা যারা ছিলেন, হর্ষ নেওটিয়া থেকে শুরু করে সজ্জন জিন্দাল থেকে শুরু করে, এই মানুষগুলো অনেক বেশি বোঝেন। এবং তার সাথে শালবনীতে শ্যাম স্টিলের কারখানা, যেটা নিয়ে বারংবার ওনারা প্রশ্ন তোলেন, সৌরভ গাঙ্গুলি কবে করবে, স্পেনে গিয়ে বলে এলো, সেই কারখানা করার কথা ঘোষণা করা হয়েছে। ইনফোসিস বাংলার বুকে এসেছে, ইনফোসিস বাংলা শ্যাম স্টিল, সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে যেটা বলেছেন, ইনফোসিস বাংলার বুকে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফিতে কেটে উদ্বোধন করেছেন। 18টা আইটি পার্ক বাংলার বুকে উদ্বোধন হয়েছে তৃণমূল সরকারের আমলে। হয়েছে তো, নিশ্চিতভাবে ছিল, আবার নতুন করে হয়েছে 18টা আইটি পার্ক। সবাই একসাথে দেখুন, আমি আবার বলছি, আমার কাছে আপনি এবং আরেকটি বিষয়, আমার কাছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা পয়েন্ট বলে শেষ করি, আমি একটা পয়েন্ট বলে শেষ করি। আমার হাওড়ার সাকরাইলে আমুল ভারতবর্ষের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি। মুখ্যমন্ত্রী যেটা দাবি করেছেন, যেটা সবথেকে আমার কাছে গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী বলছেন শিল্প উপযোগী পরিবেশ আছে এবং সেই জন্য তিনি বিনিয়োগকারীদের কাছ থেকে বারবার আবেদন পাচ্ছেন। পরিবেশ থাকা শিল্প হওয়াটা এক। বলুন, উনি তো জানেন না যে এখানে চয়নদা ফর এ সেকেন্ড, একটা কথা আমাকে প্রথমে বুঝতে দিন। রাস্তা হবে না, না, একটা কথা দীপঙ্কর, আমাকে একটা কথা প্রথমে বুঝতে দিন। 2011 সালে ক্ষমতায় আসার পরে ল্যান্ড ব্যাংক পলিসিটা কি? মানে আমাকে দিন নাকি ওই জমি মাফিয়াদের কাছ থেকে নেগোশিয়েট করতে হয়? মানে আমাকে বলতে হয় যে রাজ্য সরকার কি দেবার মালকিন? ইনফ্যাক্ট মালিকানা আছে, কারণ বারবার বলা হয়েছে ল্যান্ড ব্যাংক পলিসির ক্ষেত্রে আপনাকে নেগোশিয়েট করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নেগোশিয়েট করতে হবে, কোথায় ইন্ডাস্ট্রি করবেন আমরা সাজেস্ট করতে পারি, অ্যাসিস্ট করতে হবে। দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মৌ স্বাক্ষরিত হওয়াটা যদি একমাত্র মাইলস্টোন হতো, তাহলে পশ্চিমবাংলার রাজনৈতিক বা সামাজিক উন্নতি অনেক উঁচু স্তরে পৌঁছতো। এই 7 লক্ষ কোটি টাকার মতো দেনার জর্জরিত হতো না। 41টা কিন্তু ওটা রেভিনিউ ডেফিসিট, তা ওটা ওর সাথে অ্যাড হয়। এখন আমি আপনাকে যে প্রসঙ্গটা বিশেষভাবে বলছি, আমার কিন্তু এটা মমতা ব্যানার্জির বিরোধিতা নয়, আমার যেটা বিরোধিতা সেটা হচ্ছে যে এক্স্যাক্ট ফিগারটা তো মনে হচ্ছে বিধানসভা নাকি কোনো রাজনৈতিক মঞ্চে, আমাকে দেখতে হবে, কারণ এটা বিধানসভা, এখানে তথ্য দিতে হবে। আমি ঠিক উল্টো দিকে যেমন বিরোধী দলনেতার শুধু হিন্দু শুনলাম, একটা বাজেট অধিবেশনে আমাদের বঞ্চিত করা হলো, মুখ্যমন্ত্রী ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে একটা ক্ল্যারিফিকেশন করলেন, যাকে চেস করার কথা তো আমরা শূন্য, চেস করবে তো বিরোধীরা।
এই ফিগারটা ঠিক কিনা। তারা কোথায়? তারা পাগড়ি পরে বাইরে আচ্ছা, আমার হাতে রাজনীতি মাত্র করছে। 5 মিনিট তাদের আছে। তো এই suspend এইটা করে বের করে এক মিনিট দিয়েছে দীপঙ্কর, বাকিরা। চারজনকে এটা নিয়ে suspend আরো করা আধ ঘন্টা হয়েছে। আলোচনা করা যেতে পারে, হয়তো তার বেশি, কিন্তু আমার হাতে 5 মিনিট আছে। কাজে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আজকে মুখ্যমন্ত্রী বলেছেন সেটা তুলবো। চয়নবাবু, আমি এবার প্রথম প্রতিক্রিয়া আপনার কাছ থেকে নেব। রাজ্যের সরকারের বিরুদ্ধে, সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে যে বড় বড় দুর্নীতির অভিযোগ, তার মধ্যে অন্যতম রেশন দুর্নীতি। সেই সময় খাদ্যমন্ত্রী যিনি ছিলেন তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল, সম্প্রতি তিনি জামিন পেয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তাকে শুধু শুধু জেলে রাখা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের 1 কোটি মানে ভুয়ো রেশন কার্ড এই খাদ্যমন্ত্রী বাতিল করেছিলেন। আমি একটু মুখ্যমন্ত্রী কি বলেছেন আগে আপনাদের শুনিয়ে নিই। খাদ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা খাদ্য সাথীতে 8,80 লক্ষ লোককে আমরা কার্ড দিই। আর যারা তৃণমূলকে চোর বলে সেই ডাকাতদের আমি জিজ্ঞেস করি, 1 কোটি ভুয়ো কার্ড ছিল রে। হাড়ে রেড়ে রেড়ে গানটা মনে করে বললাম, 1 কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। টাকা দিয়ে ওই রেশন কার্ডের সব রেশন তুলে পার্টি অফিসে জমা করতো টাকা। আমাদেরই খাদ্যমন্ত্রী সেটাকে আটকে 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে বলে আমাদের অনেকটা টাকা বেঁচেছে। আর দুয়ারে রেশন 7,50,00,000 লোক পায়। আর এই সরকারের খাদ্যমন্ত্রী ভুয়ো রেশন কার্ড বাতিল করেছেন যাতে সরকারের টাকা বেঁচেছে। চয়নবাবু, তাই নাকি? তাহলে আমি একটা তথ্য দিয়ে দিই, বেশি দিনের তথ্য নয়, বেশি দিনের তথ্য আমার নয়। কাছে আরো ইন্টারেস্টিং হচ্ছে না, আপনি কাদের interesting পার্টি দিন না। অফিসে জমা পড়তো ওই রেশন। শুনুন, তৃণমূলের ব্লক সভাপতির বাবাকে 2 কোটি টাকা জরিমানা করেছে রাজ্য সরকার। ওই একটা নির্দিষ্ট জায়গাতে আপনার গ্রেপ্তারি পর হাসপাতালে বসেও যে বখরা নিয়েছেন রেশন দুর্নীতির টাকার জ্যোতিপ্রিয় মল্লিক, সেটাও যেমন তথ্যে উঠে এসছে। কিন্তু আব্দুল হাকিম নামে রেশন ডিলারকে 2,03,00,000 টাকা জরিমানা করেছেন খাদ্য দপ্তর। আব্দুল হাকিমের ছেলে আক্তার আলী তৃণমূলের ফাঁসি দেওয়া ব্লক সভাপতি। ওইখানে তিনি লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড তৈরি করেছেন বলে অভিযোগ রয়েছে। এটা কিন্তু বেশি দিনে না, গত বছরের অভিযোগ ছিল। আমি আর বাকি কিছু বছর অভিযোগ ছিল, গ্রেফতার করেছে। আমি অন্য কিচ্ছু বলছি না, তৃণমূল কংগ্রেসের খাদ্যমন্ত্রী বাতিল করেছে। একদিক থেকে বাতিল করেছে, একদিক থেকে তৈরি হয়েছে। ওই রেশন কার্ডের এবং নির্দিষ্টভাবে আপনাকে বলে রাখি, আপনি আপনার সাংবাদিক পাঠান, বেশ কিছু রেশন দোকান কলকাতা শহরের মুখে আছে এবং কলকাতা শহরের আশেপাশে আছে, যারা মাল না দিয়ে টাকা দিয়ে দেয় উপভোক্তাকে এবং মালটাকে কালবাজারে বিক্রি করে দেয়, রয়েছে। খোঁজ নিন। আমি এখানে বলে যাচ্ছি। আমাদের সময় কমে আসছে দীপঙ্কর, আমি জানতে চাই, মুখ্যমন্ত্রী বললেন 1 কোটি ভুয়ো রেশন কার্ড ছিল রে, ওই রেশন তুলে পার্টি অফিসে জমা পড়তো। কাদের পার্টি অফিস? দেখুন, পার্টি অফিসে নিশ্চয়ই তার আগের যে সরকার ছিল তারপরে আমি একটা কথা বলি, আমরা এটা বারবার বলি যে সিপিএম এর সুযোগ্য শিক্ষানবিশ বা ছাত্রী হচ্ছেন গিয়ে মমতা ব্যানার্জি। সিপিএম যেখান থেকে চুরি করে থেমে গেছিল, দুর্নীতিতে থেমে গেছিল, মমতা ব্যানার্জি 2011 পর থেকে আসার পরে সেটাকে আবার সমান গতিতে মমতার বক্তব্য, মমতা ব্যানার্জির মাননীয়ার বক্তব্য অনুযায়ী বলছি, টেনে নিয়ে সিপিএম চলে গেছে। এবং সিপিএম এর যেটা হারমাত ছিল সেটা তৃণমূলে এসে নেতা হয়েছে, শাহজাহান থেকে শুরু করে আমরা একের পর তাপস চ্যাটার্জি থেকে শুরু করে রেশন দুর্নীতি, রেশন কার্ড নিয়ে দুর্নীতি, ভুয়ো রেশন কার্ড একটা জ্বলন্ত ইস্যু রাজ্যের রাজনীতিতে এখনো। না, বিষয়টা হচ্ছে, আমি চয়নবাবুকে ধন্যবাদ জানাই যে উনি যে তথ্যটি দিলেন, এই তথ্যটা পেলাম এবং এটা আমাদেরও বলতে সুবিধা হবে যে এই ধরনের ঘটনা যদি তৃণমূল কংগ্রেসের সাথে সম্পৃক্ত দলের কোনো সংগঠনের ব্লক সভাপতি করে থাকেন, রাজ্য সরকারের খাদ্য দপ্তরই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে, জরিমানা করেছে, রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বলে তাকে কখনোই রাজ্যের শাসক দল যারা সরকার চালাচ্ছে তারা রেয়াত করেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তৃণমূলের সিপিএম এর হারমা, তৃণমূলের সম্পদ ইত্যাদি ইত্যাদি অনেক কথা দীপঙ্কর বাবু বলছিলেন। আমার মনে পড়ে যাচ্ছে আপনাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ দুলাল মুর্মু, তিনি কোন দলের হারমাদ, এখন কোন দলের সাংসদ।
কিংবা কলকাতা কর্পোরেশনের খুব সম্ভবত কাউন্সিলর ছিলেন রিঙ্কু যাই হোক, আমাদের focus CPIM থেকে এর। দেখুন, তিনি আমাদের কোন হাতে দলের এত হার কম মারছিলেন, সময়, আমি এখন কোন আলোচনাটা দলের অন্য খাতে আর বইতে সম্পদ দেবো না। হয়েছেন। শুধু চন্দন, এইগুলোর আপনার কাছ যদি থেকে দু লাইন কোনো শুনবো, সময়- তারপর থামতে কোনো হবে আজকে। সময়, আমাদের দীপক হাতে বর্মা আর উত্তর সময় দিয়ে নেই দেন, অর্পণ। সুবিধা হয়। চন্দন, আপনি মমতা ব্যানার্জিকে বলতে রেশন হচ্ছে নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ, আরে ওটা নয়। আমি ব্রাহ্মণ। আরে আপনি আমার উত্তরটা দিন না দাদা। সার্টিফিকেট পেতে পেতে এমন ভাবে মমতা হয়েছে, ব্যানার্জি সার্টিফিকেট আজকের নিজে Please, পেতে অর্পণ, দিয়েছে। please। আমি আপনি চন্দন বলুন, এক দু লাইন আমি ব্রাহ্মণ। শেষ করে আমি দেবো। হিন্দুরা তাকে নয়। ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা প্রমাণিত। দুলাল মুর্মু কার Please, হার মার, অর্পণ। কার সম্পদ? হিন্দুরা ছুঁড়ে ফেলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর আমার রাজ্যের জনসংখ্যা 11 কোটি, তার মধ্যে যদি 1 কোটি ভুয়ো রেশন কার্ড থাকে, আমি ধরে নিচ্ছি, মানে যেটা মমতা ব্যানার্জি সরাসরি স্টেটমেন্ট, পার্সেন্টেজটা কত হলো? অলমোস্ট 9.3%। ইফ দ্যাট ইজ দি পার্সেন্টেজ ভুয়ো রেশন, এবং সেটার সেটা তো উনি ক্রেডিট, আটকেছেন। এটা না, সেটার ক্রেডিট যদি, তার মানে অভিযোগ করছেন সেটার বামফ্রন্ট ক্রেডিট, সরকারের আমি কি বিরুদ্ধে। বলছি শুনুন, সেটার ক্রেডিট যদি আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী হন এবং তার স্নেহ ছায়, আমি বলছি শুধু সময়ের অপেক্ষা, খাদ্য দপ্তরের জ্যোতিপ্রিয় মল্লিক ফিরে আসা শুধু পার্থদা, সময়ের অপেক্ষা। রেশন কার্ড ডিজিটাল আমাদের হাতে সময় আছে, please, কেন্দ্রীয় please, সরকার please। বলে গেছে। অনেক ধন্যবাদ আর চয়ন বাবু, কেন্দ্রীয় সরকার অর্পণ, digitalization করতে শুরু করেছে চন্দন বলে এবং 40 দীপঙ্কর, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। আজকেও যথারীতি একটা ঘটনাবহুল দিন ছিল এবং ঘটনাবহুল ছিল আজকের রাজ্য বিধানসভা। আমি গতকাল রাজ্য বিধানসভা নিয়ে এই আলোচনা করেছি, আজকেও করতে হবে আমরা জানতাম, এবং আজকে রাজ্য বিধানসভায় এত রকম বিষয় এতভাবে প্রতিফলিত হয়েছে যে সত্যিই একটা 55 মিনিট 56 মিনিট সময়ের জন্য কিছুই না। এনিওয়ে, আমরা আজকের রাজ্য বিধানসভায় যা যা ঘটেছে তা যতগুলো অ্যাঙ্গেল থেকে দেখা সম্ভব দেখার চেষ্টা করেছি, তারপরে হয়তো অনেকগুলো বিষয় বাদ রয়ে গেল, কিন্তু এর প্রভাব আগামী রাজনীতিতে, বিশেষ করে 26-এর নির্বাচনকে সামনে রেখে নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখছিলেন এই সময়, আপনারা দেখছেন NK টিভি বাংলা।